গুমঘরের যে লোকটা আছে সে বলে আপনার কী হয়? আমি বলছি আমার ছেলে। কইতেছে এটা আমার নিয়ে গেছে পুরো, আপনি সহ্য করতে পারবেন? আমি ছেলে যেহেতু চলেই গেছে এখন আর সহ্য ছাড়া ধর কিছু করার নাই। পরে কয়েছে এটাই শেষ নাই, আরেকটা জিনিস আছে। তখন মানে কাপড়টা খোলার পরে দেখছি যে এদিক গুলি করছে, পিছন দিকে মাংস টুকরা বের হয়ে গেছে গা। সে হাসতেছে যে মনে হইতেছে তোর। আমি বলছি আরে বাবা তুই চলে যাবি, আমাদের সাথে নিয়ে যাইছি। দর্শক আসসালামু আলাইকুম। লাল জুলাইয়ের গল্পের সিজন 2 এর আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম টুটুল। আপনারা জানেন প্যানভিশন টেলিভিশন এই আয়োজনগুলো করে থাকে শুধুমাত্র জুলাইকে বাঁচিয়ে রাখবার জন্য। আজকে তো শহীদ গোলাম নাফিস আমাদের মাঝে নাই, রাব্বুল আলামিনের কাছে শহীদের তকমা নিয়ে সে নিশ্চয়ই জান্নাতের সুবাতাস পাচ্ছে। কিন্তু তার সেই গর্বিত পিতা আজকে আমাদের স্টুডিওতে আছেন। নাফিসের বাবা আছেন আমাদের সাথে, শহীদ নাফিসের বাবা। এটাই পরিচয় আসলে আপনার, এবং আপনাকে স্যালুট এবং সম্মান জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমি যেটা বলছিলাম শুরুতে, যে কথাগুলো বলছিলাম, যে অবতারণা করছিলাম, তখনও তো জানেন না যে আপনার সন্তান তার বুকে গুলি লেগেছে, এবং যেই ছবিগুলো ভেসে বেড়াচ্ছে অনেকে জেনে গেছে, হয়তো আপনি জানেনও না, বাসায় ওর মা জানে না, ভাই জানে না, কিন্তু দেশ জেনে গেছে যে কেউ একজন, কারো সন্তান এইভাবে রিকশায়। আমি দর্শক কথাগুলো বলছি, একটু ছবিটা একটু দেখেন এই যে ছবিটা একটু দেখেন। এটা সহ্য করার মতো না। 2 বছর পার হয়ে গেছে, মানুষ যদি আমরা হয়ে থাকি এই ছবি সহ্য করার মতো না। এই যে নিথর দেহটা, এটা হচ্ছে আপনার সন্তান। আমি আজকে আপনাকে বারবার যখন দেখছিলাম, আমি ওই দৃশ্যটা, মানে জুলাইতে যেই দৃশ্যগুলো, যেমন আবু সাইদের সেই হাত মানে চওড়া করে বুকে গুলি নিয়ে নেওয়া, মুগ্ধর পানি লাগবে পানি, সিগনিফিক্যান্ট। তারপরে সাভারে ইয়ামিনকে যেভাবে ফেলে দেওয়া হলো পুলিশের ভ্যান থেকে, আমি বলছি দেখেন আমার লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে যখন যুক্ত হলো 4 আগস্ট এই দৃশ্যটা, এটা আমরা কেউ নিতে পারছিলাম না। আমার মনে হয় যে পুরো দেশ ফ্যাসিবাদের বিরুদ্ধে এই সব দৃশ্যকে দেখে তারপরে তারা সহ্য করতে পারে না। এই ছোট্ট বাচ্চাটা পর্যন্ত বাবার হাত ধরে রাস্তায় নেমেছে। সেই সন্তানটা আপনার ঠিক কখন কিভাবে জানতে পারলেন, বা ওই দিন আসলে সর্বশেষ ওর সঙ্গে কিভাবে কথা হলো, বা সকাল থেকে ওর সাথে কি কথা হচ্ছিল আপনার বা আপনাদের? ধন্যবাদ প্যানভিশন টেলিভিশনকে এবং লাল জুলাইয়ের গল্প সিজন 2। আমি আসলে একজন শহীদের পিতা, বীর শহীদ মোহাম্মদ গোলাম নাফিজের পিতা মোহাম্মদ গোলাম রহমান। আসলে আমার ছেলে সব আন্দোলনে সে অংশগ্রহণ করছে, কিন্তু আমিও অনেকটি জানি না, কিন্তু আমার ওয়াইফে জানে, আমার ওয়াইফের সাথে শেয়ার করে, মায়ের কাছে সব কিছু বলতো। আমার 2টা ছেলে মার সাথে, এটা ছোটো ছেলেটা মার সাথে খুব আন্তরিক ছিল। 4 আগস্টে যখন সকালবেলা বাসা থেকে বের হই, একসাথে আমরা সবাই নাস্তা করি। তখন আজকে বলি যে তুমি কিন্তু আমার সাথে যাবে? বলতেছ না আব্বু, আজকে আমার একটু কাজ আছে, আজকে কিন্তু তুমি কিন্তু কোথাও বের হয়েও না। ঠিক আছে আমি বলতেছি তো নাস্তা টাস্তা খেয়ে একসাথে, তখন মনে করো 10টা সাড়ে 10টা এরকম বাজে। তখন আমার বলতেছে আব্বু কিছু টাকা আছে? আমি গেছিলে কত টাকা? তখন আমি দেখলাম আমার পকেটে 130 টাকা আছে। আমি বলি 100 টাকা নাও। কোন আব্বু এত টাকা লাগবে না, 30 টাকা দেন। তো আমি 30 টাকা দিয়ে কী করবে? তুমি কলেজে ভর্তি হয়েছো, 30 টাকা দেও কী সময়? এটা হলো 4 আগস্টের সকালবেলা, সকাল 10টা বা 11টা এরকম টাইম, একজাক্টলি আমার মনে নাই। তখন
সে 30 টাকা নিয়ে হয়তো বন্ধুদের সাথে আমি চলে গেছি, বন্ধুদের সাথে সে নিচে নামছে। পরে দেখলাম যে আমার একটা ফোন আইছে, পরে আমার এক বন্ধু ফোন দিয়েছে, পরে তো আমি আবার একটু বৈশা একটা ফোনটা রিসিভ করে কথা বললাম 5-7 মিনিট। তখন দিয়ে আবার আমি দরজা দিয়ে নামতেছি, দোতলা বা আমার বাসা, নামতেছি দোতলা থেকে নামতেছি, সে উঠতেছে। আমি বলছি আব্বু আজকে কিন্তু কোথাও যাইতো না, হ্যাঁ না আব্বু আজকে যাবো না। তো এরা আবার একটা প্ল্যান করছে, মানে যাবে, শাহবাগে যাবে। যাই হোক মনে করেন তারপরে তারা চলে গেছে বন্ধুদের সাথে। তখন মনে করেন আমি একটা বিজনেস করি, তখন ওইখান থেকে আমি অনেক ফোন দিতেছি, ফোন ধরে না, রিসিভ করে না। ওর বন্ধুর নাম্বারে ফোন দিচ্ছেন? না, আমি আমার বাসাতে ফোন দিতেছি, বাসা ওই নাম্বারটা সে ইউজ করে। যেমন আমি গেলেও মনে করেন আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর ফোন দিই বাসায়, কী অবস্থা কি। এখন যখন ফোন দিতেছি ধরে না, তখন প্রায় আমি একটা চিন্তা করছি ঘটনা কি 2টা-2:30 বাজে। তখন আমার কাছে যেন নিজের কেমন একটা অস্থির লাগতেছে। তখন 3টার সময় মনে করেন বাচ্চারা মার সাথে কথা বলার পরে, তো আমার আবার বাচ্চার মা 3টার সময় আমার ছেলের বন্ধুর ফোন থেকে বাচ্চার মার সাথে কথা বলতে তখন তাৎক্ষণিক আমার তো 10 মিনিট পরে আমাকে আবার অবগত করে জানা আমার ওয়াইফে যে নাফিস ভালো আছে, মানে এক্স্যাক্টলি বলতে পারে না যে কোন জায়গা আছে। তখন আমি ঠিক আছে ফোন করে জানাইছি। বাচ্চার মা বলছে যে বাবা রে, তোর আব্বু তো পাগল হয়ে যাবো গা, তুমি তাড়াতাড়ি বাসাত কম আসতেছি। এরপরে সে আর নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। এরপরে মনে করো 4টা-5টা যখন বাজে, তখন 5টা তখন বাজে, তখন মনে করো কোনো খবর নাই। দেখি দেশের পরিস্থিতি খুব খারাপ। আমার বন্ধু-বান্ধব ফোন দিয়েছে, করে কইছে যে ফার্ম গেট, ওই শাহবাগ এদিক দিয়ে খুব গুলাগুলি হয়েছে, খুব মানুষের পাখির মতো মেরে ফেলছে। তখন মনে করেন আমার মাথার কাজ করে না। তখন মনে করেন আমি যখন বিদেশে মোড়ে হুন্ডার দিয়ে নামিয়ে বনানীতে, তখন মনে করেন আমার যে হুন্ডারওয়ালা আছে সে আমার বলে আপনি কি পাগল হয়ে গেছেন, এখানে নামেন কেন? আমি বলছি আমি পাগল হয়ে গেছি। তখন আমি ভাড়া দিয়ে চলে গেছি। এই দিক থেকে আমি যখন মনে করেন হাঁটতে মনে করেন যে বাংলা মোটরের মোড় পর্যন্ত গেছি, এই পাশে আমি খুঁজতেছি, দেখি যে কোনো খোঁজখবর নাই। তখন মনে করি এভাবে বিভিন্ন থানা সব কিছু, ঢাকা যত থানা আছে সব কিছু, আত্মীয়-স্বজন সব কিছু খুঁজতেছে। তখন আমি ওই যে বন্ধুর ফোন থেকে যে একটা ফোন আসছিল, বন্ধুর ফোন থেকে বাচ্চার মার সাথে কথা, ওই ফোনে যোগাযোগ, এই ফোনও বন্ধ, ওই ফোনটাও সব বন্ধ হয়ে গেছে। এরপরে যখন খোঁজাখুঁজি করার পরে কোনো পাচ্ছি না, তখন মনে করেন তো আমার ওয়াইফের ফোন দেওয়ার পরে কইতাছে এখন তো কোনো খোঁজখবর পাচ্ছি না, কী করা যায়? তখন তো আমার ওয়াইফ তো মনে করেন একদম আর কথা বলতে পারতেছে না, শরীর কাঁপতেছে, করতে, বড় ছেলেও অস্থির হয়েছে। তখন মনে করেন আমি আস্তে মনে করেন যে এগুলি আবার বাসা গেছি। বাসা যাওয়ার পরে দেখি যে এমন এক পরিস্থিতি, তখন বাসা দিয়েছে তখন 9টা 9:30 এরকম। তখন এক্স্যাক্টলি আসলে ব্রেইনে তখন কাজ করে না। তখন আমার বড় ছেলেটা যে নাফিজের রুমে নিয়ে মোবাইলে দেখাইলো মানব জমিনের যে ছবিটা, এটা এখন যে ভাইরাল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে রিক্সার মেঝে ঝুলন্ত অবস্থায়, খোঁজ খবর না পেয়ে বাসায় গেলেন? হ্যাঁ, বাসায় গেছে। পরে যে আমি এরারে নিয়ে আবার বের হবো, আমার টার্গেট সবাইকে নিয়ে বের করবো, আর সবাই আত্মীয়-স্বজন যে যেখানে পারে জানাচ্ছে বের হয়ে গেছে। তখন আমার মানে কথা বলার মতন আর মন মানসিকতা নাই। আমি আমার দৃশ্যপটটা চিন্তা করতে পারছি আসলে। দর্শক, আমি মানে সবসময় আসলে আমাদের দর্শকরা এই বিষয়গুলো খুব রিলেট করেন, এই জন্য তাদের সঙ্গে একটু বলতে চাই এই প্রেক্ষাপটে যে সিনারিওটা একটু কল্পনা করেন যে আমরা তো অনেকেই হয়তো বা আসলে জুলাইতে যারা টেলিভিশনের সামনে বসে অথবা সোশ্যাল মিডিয়া দেখেও যারা ঘৃণা জানিয়েছেন তাদেরকেও আমি জুলাই যোদ্ধাই বলি, কারণ এই ঘৃণা, এই যে ভেতর থেকে এক ধরনের অভিশাপ, এই অভিশাপ কিন্তু সৃষ্টিকর্তার কাছে কবুল হয়েছে। অর্থাৎ এই যে আপনি কষ্ট পাচ্ছেন ঘরে বসে, তাই না? এই যে নাফিসের ছবিটা ততক্ষণ কিন্তু আমরা দেখছি, আর নাফিসের পরিবার, নাফিসের বাবা পাগলের মতো নাফিসকে খুঁজে বেড়াচ্ছে। অর্থাৎ তখনও পর্যন্ত জানে না যে তার ছেলেটার অবস্থা হয়েছে এই, এবং তার ছেলের সেই রিকশায় পাটাতনে নিথর দেহ পড়ে থাকা ছবিটা দেখে পুরো দেশ ফুঁসে উঠেছে। আরো তখন কোন ছবিটা দেখাচ্ছিল আপনার বড় ছেলে? মানব জমিনের যে জীবন আহমেদ, সাংবাদিক জীবন আহমেদের যে ছবিটা দিছে, এখন যে ছবিটা রিক্সার মেঝে জ্বলন্ত অবস্থা,
সেই হসপিটালে রিক্সা চালক যখন পুলিশে রিক্সাতে তুলে দিয়েছে ফার্ম গেটে, তখন মনে করুন হসপিটালে আলরাতে হসপিটালে যাওয়ার চেষ্টা করছে, পুলিশে অনেকে বাধা দিয়েছে। মানে ওই ছবি দেখে কি আপনি বুঝতে পারছিলেন যে এটা আওয়ামী লীগ না, মানে প্রথম যে এটা তো বাধা দিয়ে পরে আমি এই ঘটনাটা জানলাম কি, যখন আমি বাসায় যাই তখন দেখি আমার ছেলের মোবাইলে যখন এই ছবিটা আসছে, তখন আমার ছেলে দেখানোর পরে যে আব্বু এই ছবিটা, তখন আমি নিশ্চিত হই যে আমার ছেলে আর নাই, দুনিয়াতে নাই। মানে আপনি ওই অবস্থা দেখে বুঝতে হ্যাঁ, আমি তখন বুঝতে পারছি যে আমার ছেলে নাই। আমি তো আমার ছেলে, আমি হলো তার বাবা, আমার ছেলের সম্পর্কে তো আমিই জানি। তখন মনে করি ছবিটা দেখার পর আমি নিশ্চিত হয়েছি। তখন আমি আমার বড় ছেলেরা বললাম যে আব্বু ও নাই, এখন হসপিটালে দেখতে হবে। তখন আল্লাহ আমার অলৌকিকভাবে আমার মাথার ভিতরে এমন একটা ব্রেন আসছে যে আমি এখন হসপিটালে। তখন আমি কিছু তুমি আত্মীয় স্বজন বলে দাও, এখন শক্তিগুলো তখন পাচ্ছিলেন কিভাবে? আমি খুব অবাক হয়ে যাই। আমি আল্লাহর দরবারে খালি আমি একজন সন্তানের পিতা, আমি নিজে না এই বিষয়টা ভাবতে পারি না যে এই অবস্থায় আপনি ফ্যামিলির বাকিদেরকে সিদ্ধান্ত দিচ্ছেন যে চলো আমরা নাইও, চলো আমরা এখন ওকে ওর লাশটা খুঁজে বের করি। আমি এই শক্তিটা কোত্থেকে আসে? আমি আমার মাথার ভিতরে একটি খালি ঘুরপাক পাচ্ছে। আমার ছেলে তখন দেখছে যে আব্বু কী করবো এখন। আমি বলি যে কোনো টেনশন করার দরকার নেই, আল্লাহর উপর ভরসা, আমার ছেলে নাই, তোমার ভাই চলে গেছে, এখন হসপিটালে দেখতে হইব। তুমি সবাই আত্মীয় স্বজন আমার তো না নাই ক্যাপাসিটি নাই, তুমি সবাইকে বলে দাও যে হসপিটালে এখন খোঁজার জন্য তোমার মামারে বলো যে আমার শ্বশুরবাড়ি হইলো মিরপুর, তুমি পঙ্গু সোরারদি এই 2-3টা হসপিটালে মেয়েতে দেখো। আমি ঢাকা মেডিকেলে গেছি, পিজি হাসপাতালে, এইভাবে বাগ করে দিয়েছি। তখন তো আমরা বেরিয়ে গেছি। তখন আমার ওয়াইফে বলছে কী হয়েছে, কোনো খবর পাইছো? আমি কিন্তু তোর আম্মুকে জানাইছি, তোমার আম্মুকে যদি জানাও ঘটনাটা তাহলে তোমার আম্মুরে নিয়ে আরেক সমস্যা হয়ে যাবে, তখন হসপিটাল যাইতে পারবো না। আমাদের যে প্ল্যান ছিল যে যেভাবে যে আমাদের তখন ইচ্ছা ছিল যে আমাদের নাভিদের না জানাই না, আমার নিশ্চিত হয়েছে আমি কিছুই বলি না, আমার ছেলে জানে, আমার ছেলে চোখের। আমি বললে তুমি কিন্তু এখন যদি বড় ছেলে মোহাম্মদ গোলাম রাসেল, আমি বলছি গোলাম রাসেল যেহেতু বিপিতে গোলাম রাসেল, গোলাম নাফিস। তো আমি বলছি তুমি যে এখন যদি ব্যাঙ্গে পড়ো তাহলে কিন্তু আমি সামনের কাজগুলো আমি করতে পারবো না। হ্যাঁ, সাহস দিচ্ছি, তুমি কিন্তু শক্ত থাকো, কারণ আমার ছেলে যে চলে গেছে, তোমার ভাই চলে গেছে, এটা নিশ্চিত। তখন আমরা হসপিটালে, আমি তখন সিনজেনে ঢাকা মেডিকেলে ঢুকি, ঢাকা মেডিকেলে দেখি যে মনে করো যেভাবে লাশ আসতেছে মনে করেন, তখন এই লাশ দেখার পরে মনে করেন মন মানসিকতা খুব খারাপ হয়ে গেল। তখন মনে করেন আগে ওইখানে গেছি ঢাকা মেডিকেলে, দেখে যে লাশ আসতেছে, কেউ নাক নাই, চোখ নাই, গুলি, রক্ত ঝরতেছে, এরকম একটা ওইখানে। তখন ওইখানে গেছি, যাওয়ার পরে দেখি যে কোনো খোঁজখবর নাই। পরে তখন 12টা এরকম বাজে। তখন মনে করে আমার বড় ছেলের বলে যে আমার শালাটা দেন বলতেছে যে, তখন আমার হঠাৎ খেয়াল হয়েছে মানব জীবন অফিসে একটা দেখলাম। তখন আমি আবার ওইখান থেকে রিক্সা নিয়ে মানব জীবনী অফিসে আসি। এর ভিতরে তো অনেক কথা, অনেক সবগুলি বলা যায় না আসলে। মানসিকভাবে মানে আমি খুব হয়ে গেছি মানে তখন আর ব্রেনে কাজ করে না। তখন মানব জীবনে অফিসে যখন যাই কারণ বাজার, তখন উঠবো, তখন আমার সম্বন্ধে শালাটা ফোন দিয়েছে যে আমাকে যে লিটন ভাই নাফিদের কোচ পাইছি সোহরাওয়ার্দী মেডিকেলে, আপনারা আসেন। তখন আমরা উঠবো মানব জীবনে অফিস। তখন ওইখানে আবার এখানে রাইখে আরেকটা সিনজেনে আবার সোহরাওয়ার্দী মেডিকেলে যাই। তখন মনে হয় 1টা, 1:30, 2টা এরকম বাদে রাত, কোনো লোকজন নাই। গিয়া দিয়ে একটা সিকিউরিটি আর একটা ওই যেখানে গুম করে, হ্যাঁ মনে করেন আপনার চেহারা আমি দেখি না, আমার চেহারা আপনি দেখেন না, কি অবস্থা। যারা 4 আগস্টে যারা রাত্রেবেলা দেখছে, এমন এক পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি, বুঝছেন, কেউ কারে বোঝাইবার কিছু নাই, কোনো লোকজন নাই, সারা শব্দ, আর রাস্তা চেয়ে গোলাগুলি, চোখে আমিও কিন্তু ক্ষতিগ্রস্ত। আমার কিন্তু চোখ টোক ফুলে গেছে বিভিন্ন থেকে দোয়াতে। পরে গিয়ে দেখি আমার শালা মনে করে ভিতরে ঢুকতে, পরে দেখি গুম ঘরের মধ্যে আমার ছেলের লাশ, রক্ত ঝরতেছে, মাথা রক্ত ঝরতেছে,
পুইরা আছে, এদিক দিয়ে গুলিয়ে দিছে, মানে কাপড় দিয়ে মুড়াই রাখছে। তখন যে দায়িত্বে আছে চাবি দিয়ে খুলছে পরে, যে দেখার পরে আমার ওয়াইফে ফিড হয়ে গেছে, যে আর আত্মীয় স্বজন সব ফিড হয়েছে। আমার চলে আসছেন, বড় ছেলেও মনে করেন পুড়ে গেছে গো, মানে অজ্ঞান হয়ে গেছে। ছোট ভাই হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছে, আর বলতে পারতেছে না। তখন আমি খালি বললাম যে আল্লাহর দরবারে, যে আল্লাহ, তোমার বান্দা যদি সত্যিকারে এই পৃথিবীতে পাঠাই থাকো, তাইলে ধরনের শক্তি দান করো আমাকে, এমন অলৌকিক শক্তি দাও, আমি যখন এখন থেকে সামনের কাজটা যেন আমি পরিপূর্ণভাবে করতে পারি। আল্লাহ আমার কথা কবুল করছে। তখন আমি একদম রিল্যাক্স ফ্রি হয়ে গেছি। তখন আমার ওয়াইফ একদিকে পড়ে লেছে। তখন যে গুম ঘরের যে লোকটা আছে সে বলে, আপনার কী হয়? আমি কিছু আমার ছেলে কইতেছে, এটা আমার নিয়ে গেছে পুরো, আপনি সহ্য করতে পারবেন? আমি ছেলে যেহেতু চলেই গেছে, এখন আর সহ্য ছাড়া ধর কিছু করার নাই। পরে কয়েছে এটাই শেষ নাই, আরেকটা জিনিস আছে। তখন মানে কাপড়টা খোলার পরে দেখছি যে এদিক গুলি করছে, পিছন দিকে মাংস টুকরা বেরিয়ে গেছে গা। সে হাসতেছে, যে মনে হইতেছে তরতর। আমি আরে বাবা, তুই চলে যাবি, আমাদের সাথে নিয়ে যাইছি। তখন মনটা খুব খারাপ লাগছে। তখন সে আমাকে একটা বুদ্ধি দিয়েছে, যে আপনার ছেলে তো, আপনি তাড়াতাড়ি লাশটা নিয়ে যান, কিন্তু এরপরে যদি আপনি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট অপেক্ষা করেন, তাহলে কিন্তু আপনি লাশ পাবেন না। পরে সে আবার দেখলাম যে আমার শালার সাথে আবার কি জানি একটা কথা বলে, মানে ও কিছু যেন মনে করো টাকা পয়সা চায়, এরকম কিছু মনে। তো আমি বলছি, ঠিক আছে তুমি বলো, ওরে বলো যে কোনো অসুবিধা নেই, আপনি যা চান আমি তাই দিব। তাকে নাকি আবার বলছে যে এর আগের একটা লাশ নিয়ে গেছে সিলেটে না কোন জায়গা, যে 50,000 টাকা দিয়েছে। আমি বললাম অসুবিধা। আমার কথা হইলো যে আমি যখন মনে এই অবস্থা হয়েছে, আমার সবাই যখন আমরা 27 জন ছিলাম, তখন মনে করেন দেখি যে পরিস্থিতি এমন এক অবস্থা, তখন যদি এখানে তার সাথে আমি বার্গেনিং করি, যদি আমার ছেলে লাশটা না দেয়, অন্তর্পক্ষে যে ছেলে দেশের জন্য প্রাণ দিছে, এবং লাশটা নিয়ে যদি আমি ঠিকমতো দাফন করতে পারি, তাও মনটা গুম করে ফেলছে, অনেক লাশ গুম করছে। পরে তখন আমি আল্লাহর দরবারে মনে করে মোনাজাত করলাম যে আল্লাহ পাক আমার আশাটা যেন, তুমি তোমার বান্দা আশাটা যেন পূর্ণ হয়। তখন সে বলে যে আপনার যে আছে, মনের কথা আছে, এটা আমি ঠিক মতো রাখবো। তখন তাৎক্ষণিক আমি একটা অ্যাম্বুলেন্স পাইছি। তখন মনে করো আমার বাবা বাড়ি করছে দক্ষিণখান, উত্তরা দক্ষিণখান, তখন বাবার কবরের সাথে। তখন লাস্ট মনে করে ফ্রিজিং গাড়ি একটা অ্যাম্বুলেন্স নিয়েছি, যা বলছে তাই। তখন তাকে বলছে যে দেখেন, আমরা আসলে এই মুহূর্তে এই মুভমেন্টে আমরা কিন্তু আপনাকে খুশি করার মতন কিছুই নেই। তখন আমি পকেটের থেকে মনে করলাম, পকেটের থেকে কত দিছে আমিও জানি না, পকেটের থেকে আমার কিছু পকেটে টাকা ছিল, আমি সব টাকাই দিয়ে দিছি। আমি বললাম আমরা খুশি, দেখেন আমার ছেলে তো যেহেতু আন্দোলনে চলে গেছে, আল্লাহর দরবারে ডাকে চলে গেছে, আপনি মনে থেকে কষ্ট নেন। পরে দিনে অ্যাম্বুলেন্স নিয়ে যখন ফ্রিজিং গাড়ি নিয়ে যখন আমরা রওনা দিই, তখন প্রধানমন্ত্রীর এই যে বিদেশি নেমরে যে প্রধানমন্ত্রী, যখন আমরা ওই রুট দিয়ে ঢুকি, তখন প্রধানমন্ত্রীর এইখানে মনে করে গাড়িটা থামাই, কার্যালয়ের সামনে থামাইছে পুলিশ, হাসিনার অফিসের সামনে গাড়িটা থামাইছে। তখন আমি তখন 3টা 2:30 3টা 3:30 আমরা 5 তারিখে ঢুকে গেছি, 5 তারিখে ঢুকে গেছে, মানে একদম ওখানেই দাঁড় করাইছে, চেক করতেছে। দেখলাম ওই পাশে আমি একটু আজ করতে পারছি যে সেনাবাহিনী আছে। তখন আমার একটা বিশ্বাস হয়েছে যে পুলিশের কাছে আমি ঘটনাটা বলবো না। তখন আমার ছেলে আবার গাড়ি থেকে নামছে, নামার পরে গাড়িতে নামছে না, হ্যাঁ গাড়ি থেকে নামছে কিনা, আগে গাড়িতে বললো গাড়িতে নামছে, এটা আমি জানি না। তখন আমার এই ব্রেনে আর কাজ করতেছে না, আমি কি মানে কি মানুষ, আমার ব্রেনে আর মানুষের কাজ করতেছে। তখন আমার ছেলে নামার পরে পুলিশে কইছে যে আমার আত্মীয় ওইখানে অসুস্থ হয়েছে, মারা গেছে, আমরা দক্ষিণখান নিয়ে যাব। তখন সেনাবাহিনী কর্নেল না মেজর আমি জানি না। তখন মনে করেন আমার ছেলের যখন বলছে যে আমার আইডি কার্ড আছে, আমি নৌবাহিনী শাহিন কলেজে পড়ি, আপনার কলেজে পড়ি স্যার, আমার আত্মীয় মারা গেছে, আমি যেহেতু আপনার কলেজে পড়ি স্যার, আমার একটু সহযোগিতা করেন। পরে যে কর্নেল না মেজর সে বলছে যে কোনো অসুবিধা নেই বাবু, তোমার কোনো অসুবিধা হইলে, তখন তো মোবাইলে ফোন দিলে মোবাইলে কেউ ফোন কেউ রিসিভ করে না, মোবাইল ভেঙে ফেলে। তখন কইছে কোনো অসুবিধা না, আমার কী কে জানি নাম বলছে,
যে কর্নেল নাকি মেজর বলছে, তখন কইছে তুমি যাও, কোনো সমস্যা হইলে আমার নাম বইল। বলছে পরে তো আমরা আল্লাহর মধ্যে চলে গেছি। এরপর জায়গা ইয়ে হয়েছি। আমি আমাদের শহীদ পরিবার পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে ধন্যবাদ জানাই। তারা এই মুহূর্তে যদি আমাদের সেনাবাহিনী যদি আমাদেরকে উপকার না করতো, আসলে আমরা শেষ মুহূর্তে তাদের ভেতরের যে ভালো মানুষগুলো ছিল, হ্যাঁ, তাদের যে মানবিকতা, তাদের যে দেশের প্রতি প্রেম, এটা কিন্তু জেগে উঠেছে শেষ পর্যন্ত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ দিই। এবং হাসিনা আসলে এত কিছু করেও তো এই রক্ষা করতে পারেনি। তারপরে মনে করেন আমরা এরপর জায়গা চেকিং হচ্ছে, ওই আমার ছেলে তখন ওনার নাম বলছে, পরে ছেড়ে দিয়েছে। আমরা দক্ষিণখানে সকালবেলা 5টার সময় গিয়ে পৌঁছি জায়গা মনে করে পৌঁছার পরে এরপরে মনে করি এই পর্যন্ত ফ্রিজিং গাড়িতে রাখি। যখন আত্মীয়-স্বজন দেখার পরে দিয়ে আত্মীয়-স্বজন ফিট, যেই আত্মীয়-স্বজনের যখন দেখে মানে আত্মীয়-স্বজনরা সহ্য করতে পারে না, আমি নিজেও সহ্য করি। তখন তো আমার মনে হইতেছে আল্লাহ অলৌকিকভাবে আমাকে এমন শক্তি দিয়েছি যে আমি যেমন এক সাধারণ মানুষের মতন হয়ে গেছি। এখন যে স্বাভাবিক, এখন যে আমি এরকম স্বাভাবিক রয়েছি। তখন মনে করেন ফজরের নামাজ পড়ে মাইকে বইলা দিয়েছে যে হুজুরে দেখার পরে তো তখন তো মানুষের ঢোল, মানে এত লোক হয়েছে, তাও মনে কর প্রায় 400-500 লোক হয়েছে এই তাৎক্ষণিক হইতে পরে। এখানে মনে করে যখন গোসল করাই দেখি যে রক্ত বন্ধ হচ্ছে না, তখন যারা গোসল করে আমি আমার ছেলে, যখন আরও হুজুর ছিল যারা লাশ ধুতে করে, তারা বলছে যে রক্ত বের হচ্ছে, টাটকা রক্ত বের হচ্ছে। তখন আমার ওয়াইফে দেখে মনে করে ফিট হয়ে গেছে। আমার ওয়াইফেও জানে না যে, তখনও জানে না যে এই দিক থেকে পিছন থেকে রক্ত পড়তেছে, গুলির মাংসটা টুকরোগুলি সরে গেছে। তখন আমি এদেরকে বলি যে কি করা যায়, আর বিকল্প কী চিন্তা করা যায়। তখন বলছে যে আপনার একটা কাপড় কেটে মনে করো এইখানে থেকে ঢুকাইয়া মনে করেন যে গোসলটা করায়। আমি নিজের হাতে গোসল করা, আমার ছেলে নিজের হাতে গোসল করাইছি। গোসল করাইয়া এরপরে জানাজা পড়াই। জানাজা আমাদের মৌলবী আছে, জানাজা পড়াইয়া তারপরে হ্যাঁ সকালে মনে করেন 9টার দিকে গেছে। তারপর তো দক্ষিণান বাজারে এমন এক পরিস্থিতি, মানুষ ঘর থেকে বের করতে পারে না, এলো পাতে বের গুলি করতেছে, এয়ারপোর্ট দিয়ে লোক পাস হচ্ছে আর গুলি করতেছে। ওদিন তো ঢাকায় ঢুকতে দেওয়াই যাবে না, হ্যাঁ খুব কষ্ট। তখন মনে করেন শেষ ম্যাসাকারটা মনে করেন 5ই আগস্টে সবচেয়ে বেশি মানে সমস্যা সৃষ্টি করছে। এরপরে আমরা কবরে নিয়ে যাই। আমি তখন সামনের দিকে, আমার ছেলে, আমি সামনের দিকে। তখন মনে করেন আমরা এই ছেলের শেষ বিদায় দিই, কবরে দাফন করি। প্রায় 9টা-10টা বেজে যায়। হ্যাঁ 9টা 10টা 11টা এরকম বেজে যায়। তখন আমার কিন্তু পুরো শহর থমথমে অবস্থা। আরে তখন যে এটা যে 5 তারিখ, আজকে যে লং মার্চ হবে, তখন কিছুই মনে হচ্ছিল না। মনে হচ্ছিল না যেন দিনটা এভাবে পার হয়ে যাবে এবং সবকিছু কন্ট্রোলে চলে যাবে, কন্ট্রোলে যাবে। তারপরে দেখুন কবর নিয়ে যাই, তখন মনে হচ্ছিল যে আমার ছেলেকে আজকে আমি শেষ বিদায় দিচ্ছি। তখন আমার বড় ছেলে আমারে বলি যে আব্বু তুমি ঠিক আছো? বড় ছেলে বলতেছে। আমি বলি আমি ঠিক আছি। তুই ঠিক আছো? আব্বু আমি ঠিক আছি। তুমি যদি চলে যাও আব্বু, আমি কার কাছে বাঁচবো? তো আমি বলি অসুবিধা নেই। আসলে এখন বুঝি যে ছেলের কাঁধে, বাবার কাঁধে ছেলের লাশ, কত কষ্ট, কত দুঃখ। যার ছেলে শহীদ হয়েছে সেই বোঝে কত কষ্ট, কত দুঃখ। এরপর থেকে আমি প্রতিজ্ঞা করি যে আমি সারা বাংলাদেশের আহত এবং শহীদ পরিবার নিয়ে একটা সংগঠন করব। সেই সংগঠনে আমরা জুলাই, আমাদের এই মানে যে একটা সংগঠন করছি, জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি নামে একটা সংগঠন করছি। এটা আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি। বাংলাদেশের যারা আবু সাইদের ভাই থেকে শুরু করে, মুগ্ধর বাবা থেকে শুরু করে, ইয়ামিনের বাবা, ওয়াসিমের বাবা, এরকম যারা আছে, আলবির বাবা, এরপরে আপনার যাত্রার পারদিনেতে বিএফ শাহিন কলেজে তার ছেলে, এইরকম যারা আছে, এই যে পুলিশে টেনে নিয়ে গেছিল,
এই সমস্ত জায়গাগুলি মনে করো যে একদম কাল্পনিক এবং যেগুলি মানুষ শুনলে মানুষের গা শিহরে ওঠে, এই সমস্ত লোকগুলো নিয়ে সারা বাংলাদেশের আমরা একটা জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি কমিটি করে আমাদের পদযাত্রা শুরু করি। এরপরে আমরা বিচারের জন্য অনেক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা অনেক ত্যাগ স্বীকার করি, অনেক আন্দোলন করি, অনেক চেষ্টা করি যে বিচারটা একটা প্রক্রিয়া দিনার জন্য। তখন তারা মনে করে আমাদেরকে এই আশার বাণী শুনে তারা বিচারটা ওই রকম করতে পারে। 1.5 বছর সময় গেল, দ্রুততম সময়ে কি একটা বিচার করতে পারেন। আজকে দেখেন তারা যে বিচারটা করে, এটা আমার চরম অভিযোগ আমার জায়গা থেকে, যে এতগুলো শহীদ পরিবারকে নিয়ে কাজ করেছে তাদের উপরে, এবং তাদের আবেগ তাদের কষ্টকে সামনে রেখেই কিন্তু তারা এগিয়েছে করছে। আজকে দেখেন মনে করেন যারা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা সমস্ত কিছু সুযোগ সুবিধা পাচ্ছে, আজকে শহীদ পরিবারে কিন্তু তারা অবহেলিত, তারা কিন্তু বুঝতে পারে না যে কি হচ্ছে রাষ্ট্রে। এই জায়গাটায় আমি আসবো, তার আগে একটু জানতে চাই যে নাফিসের জন্মটা যেদিন হয়েছিল, মানে আপনার তো তার আগে বড় ছেলে, এই দুই ভাইয়ের মধ্যে বয়সের পার্থক্য কত? 4-5 বছর। তার মানে তখন তো আপনার ওই সন্তানটা বেশ ছোট ছিল, 4-5 বছরের একটা ছোট শিশু। তারপরে আপনার এই আমার সেকেন্ড বেবি, এবং আপনার এটাই তো সেকেন্ড, এরপরে তো আর কোনো সন্তান নাই। সেই দিনটা কেমন ছিল? আমার ছোট ছেলেটা যেদিন জন্ম হয়েছিল মিরপুরে, আমার দিনটা কেমন ছিল, আপনি কেমন ছিলেন? হ্যাঁ, মিরপুরে আমার ছোট ছেলেটা যেদিন জন্ম হয়েছিল, একটা ডাক্তার ছিল, খুব ভালো ডাক্তার, আফরোজা ম্যাডাম করে বলতো, ওই যে আফরোজা ম্যাডাম। কিন্তু সে বলতে কি যে আপনার ছেলের মতন এরকম ছেলে যেদিন পৃথিবীতে আসে আল্লাহর অশেষ রহমতে, সে মনে করো খুব চটপট ছিল, ছোটোবেলায় খুব চটপট ছিল। আপনার ছেলের মতন আমার জীবনে কত সিজার করছি, এত চটপট ছেলে আমি কখনো দেখিনি। খুব হাত পা নাড়ছে। হ্যাঁ, খুব হাত পা নাড়ছে, মনে গল্পতে এসব কিছু বুঝতে পারে। আবার যখন ধীরে ধীরে সে বড় হচ্ছে, তখন মনে করো আমার ছোটো ছেলে যখন একটু একটু হাঁটে, তখন আমি যখন শিশুতে ভর্তি করাই, আমাদের বাসার কাছে একটা স্কুল আছে, হ্যাঁ, কিন্ডারগার্টেন বলছেন, শিশু মেলা নামে পরিচিত, মোয়াখালী পানি ট্যাঙ্কি ব্রাক ইউনিভার্সিটির এখানে। তখন এখানে যে ভর্তি করাই, সেই স্কুলে যা আসে ব্যাগ নিয়ে এসে, হঠাৎ একদিন রোজার ঈদ আসছি, আসার পরে তার হাতে আবার মাথা পতাকা সবসময় পড়তো ছোটোবেলার থেকে, মাথা পতাকা পড়তো, আর এন ব্যাসলাইটের মতন এই পতাকাগুলি রাখতো। এন বাচ্চার মা হয়তো কোন জায়গাতে ফেলে দিয়েছে বা পানির সাথে মনে করো তো ধুয়ে চলে গেছে, এই পতাকা সেই ডয়ের ভিতরে তো পাইনি, খুব কান্নাকাটি করতেছে। তখন আমি মনে করে বলতেছি, কি হয়েছে, সমস্যা কি তোমার? আব্বু আমার এইটা নাই, ব্যাসলাইট নাই, পতাকা নাই, পতাকার স্টিকারটা নাই, মাথার পতাকা আছে। তখন আমি তো চলো, তখন মনে করেন আমি মহাখালীতে অনেক জায়গাতে ঘুরতে ঘুরতে কোথাও দোকানপাট খোলা পাচ্ছি না। কোন ক্লাসে পড়ে তখন? তখন মনে হয় শিশুতে না কেউ, মানে শিশুতে, হ্যাঁ, আরো কম, 5 বছর বা 5 বছর 5.5 বছর এরকম। তখন মনে করেন আমার বাসার কাছে, এই যে মহাখালী 7তলা বস্তির কাছে একটা দোকান খোলা, 12টা 12:30 বাজে, না সকালে নামাজ পড়ে আইসি, খুব মানে কান্দাকাটি করতেছে। তখন মনে করেন আমি এর এনে গুইরা, মানে এত মহাখালী করে যত আছে গুলশান থেকে শুরু করে মহাখালী, আমি সব কিছু খুঁজতেছি কিন্তু পাই নাই, পতাকা পাচ্ছি। ওখানে দিকে একটা ছোট্ট দোকান, টং দোকানের মধ্যে এইগুলি আছে। তখন মনে করেন আমি কইছি, তুমি কি নিবা? তো এই মনে কর পছন্দের মাথার পতাকা, আবারও একটা নতুন পতাকা, একটা ওই এইখানে বান্দার পতাকা, একটা ব্যাসলাইটের মতন কয়েকটা নিয়েছি। নেওয়ার পর আমি ওনারে বললাম যে কত টাকা হচ্ছে? 30 টাকা। তো আমি মনে মনে হাসি আর বলি যে 30 টাকায় তুমি যদি এখন যদি বলতো যে 1000 টাকা, তাও আমি নিতাম। তো তখন মনে করেন ওরা তো 30 টাকার বলছে, যে বয়স্ক লোক, তো তখন আমি বলছি ঠিক আছে, আপনার 20 টাকা চা খাইতে দিয়েছি। হ্যাঁ, 50 টাকা দিয়েছে। তখন সে আমার এই টাকাটা নিতে চায় না। আমি বলছি না, আমি মনের থেকেই দিয়েছি। ঠিক আছে, পরে নিয়েছে। পরে আমি বাসায় গেছি। আসলে এইরকম অজস্র তার মনে করো স্মৃতি আছে। সেই সবসময় মনে করেন যে আমার দুটা ছেলে বনানীতে বিদ্যানিকেতন থেকে, হাই স্কুলটা কি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, সেইখান থেকে মনে করো শিশু থেকে সে এসএসসি পাস করছি। 2024 সালে এসএসসি পাস করে জিপি গোল্ডেন 5 পেয়ে, সর্বোচ্চ নাম্বার পেয়ে। 24-এ এসএসসি? হ্যাঁ, 24-এর এসএসসি পাস করে বাংলাদেশ নৌবাহিনী কলেজে খালি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে, দেখেন যখন আমরা
নৌবাহিনী কলেজে ভর্তি করাই, তার পোশাক আশাক নতুন। যেন আমার বলে যে আব্বু এই যে কত তারিখে 26 তারিখে না, আমার এক্সাক্টলি টাইমটা মনে নাই, জুলাই মনে, যে ভর্তি করাইছি। সে বলে আব্বু আমি তো এখন তো যদি 8 তারিখ থেকে 4 তারিখে না 8 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, আগস্ট, মানে পরের মাসে আগস্টের 8 আগস্টে বা জুলাই 25 তারিখ না 26 তারিখ ভর্তি করাইছি, জুলাইতেই ভর্তি করা, হ্যাঁ ভর্তি করাইছি, তো আগস্টে ক্লাস, ইন্টারমিডিয়েটে ভর্তি হলো, হ্যাঁ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি করাইছি। তখন আমারে বলে যে আব্বু আমি তো এই যে শার্ট প্যান্ট রেডিমেড নিয়ে পড়তে পারবো না। আমি বলি তুমি খালি আপাতত পড়ো, এখানে যে আমরা তো সিভিল থেকে সাধারণ মানুষ, যে এইখানে যদি ক্লাসটা তুমি পোশাক ছাড়া তোমার ঢুকতে দিবে না, আর এদের একটা নিয়ম আছে, সেই নিয়মটা তুমি মানতে হবে। তোমার যদি এখন বড় হয় তো কিছু করার নাই, পরে তুমি তোমার সুবিধা মতো বানাই নিও। হ্যাঁ, তখন কইছে ঠিক আছে। আমার সে দুটো ছেলে আমি যা বলি তাই শুনে, তখন ঠিক আছে। তখন আমার কলেজে গুইরা দেখাইছে আব্বু আমি ইটা করবো, সেই করবো, এই করবো, সেই করবো, সে স্কাউট বিভিন্ন ধরনের সব প্রোগ্রামে সে থাকতো, অ্যাটেন্ড করতো। আমিও ছোটোবেলা সব প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি যখন আমি পড়াশোনা করছি। তখন মনে করেন আমি কইছি তোমার কোনো অসুবিধা, আব্বু আপনি তো টাকা দিতে পারবেন। আমি বলি তোমারও অসুবিধা, যে চার্জ হয় এটা আমি দেবো, তোমার যা মনে আছে এইখানে যতটি কোর্স আছে তুমি যদি করতে ইচ্ছা চাও প্রত্যেকটা কোর্সে তুমি করবা, কোনো অসুবিধা নেই। আমি সব কিছু আমার কষ্ট হইলে আমি তোমাকে সাপোর্ট দিব। জি, কথা ঠিক আছে আব্বু, খুব খুশি। তখন মনে করেন যখন ভর্তির দিন ভর্তি করাই, তখন ভর্তি করানোর পরে তখন আমার ছেলে তখন লাইনে দাঁড়ায় তখন করবে, তখন হঠাৎ করে কলেজের যে নৌবাহিনী কলেজে প্রিন্সিপাল ফোন দিয়েছে পরে যে আপনি কি গোলাম নাফিজের বাবা? আমি বলি জি স্যার। আপনি ঠিক 1টা বাজে অডিটোরিয়াম রুম আছে, এইখানে আপনি আসবেন। তা আমি তো হঠাৎ চিন্তা করতে, মনে করেন 12টা 12:30 বাজে। তখন আমি চিন্তা করতেছি হায় আল্লাহ, আমরা ওদের সাধারণ মানুষ, আমরা তো মনে করেন আমার বড় ছেলেটা বিএফ শাইনে পড়ে, কিন্তু স্যারে হঠাৎ কেন ডাকলো? আমি তো অনেক টেনশন করতেছি। টেনশন করতে করতে তখন আমার ছেলেটা ভর্তি হয়ে আইছে, কোনো ঝামেলা করলো কিনা, হ্যাঁ ঝামেলাও হয়েছে কিনা, আমি অনেক চিন্তা করতে। তখন আমার ছেলেটা আসলো, মানে বললো আব্বু তোমার জন্য হঠাৎ করে কেমন, আমার ছেলেটা বুঝতে পারে তো আব্বু তোমার দেখলাম যে হাসি খুশি, তোমার হঠাৎ করে কেমন জানি তোমার মন মানসিকতা অন্যরকমের, তুমি কি অসুস্থ হইতেছো? আমি বলি আমি সুস্থ আছি, হ্যাঁ আমি সুস্থ আছি। আমি আর ওরে আর কিছু বলি নি, যদি মন খারাপ করে। তখন মনে করেন 1টা বাজে, তখন আমি কিছু তুমি এখানে দাঁড়াও বা কিছু খাইলে খাও, সাথে আবার দোকানে খাও, আব্বু কিছুক্ষণ আমরা একসাথে কিছু খাবো। তখন মনে করেন আমি ভিতরে গেছি, পরে দেখলাম 10 জনের ভিতরে আমার ছেলেও একটা তালিকাভুক্ত আছে। আচ্ছা, তালিকাভুক্ত আছে 1 জন না 2 জনের উপরে। মানে এই ভালো খবরটা দেওয়ার জন্যই আপনাকে ডেকেছে 10 জনের লিস্টের ভিতরে যারা আছে তাদেরকে ডাকছে। আপনি তো ভাবছিলেন কি নাকি, হ্যাঁ কি নাকি। তখন মনে করেন স্যারে যখন আমাকে ডাকে, তখন কইছে আপনি নাফিজের বাবা? আমি বলি জি স্যার, আমি নাফিজের বাবা, বললাম নাফিজের বাবা, আপনার ছেলে ভালো করছে, নাম্বার সব দিকে আছে, আপনাকে সেলুট, ধন্যবাদ। আমি বলি স্যার আমি আপনার জন্য কেমন লাগতেছে? আমি বলি স্যার আসলে আমার ছেলে নৌবাহিনীতে ভর্তি হয়েছে, আসলে এত বড় একটা সংবাদ আমি কিন্তু এডি মনে করি না। আমি মনে করছি যে না আমার ছেলে আবার অন্য কোনো দুষ্টামি করছে বা বেয়াদবি করছে কিনা। আমি তো আমার ছেলে তো এরকম করার কথা না, কারণ আমার 2টা ছেলে খুব মানে অন্যভাবে, কারণ বাইরের জগৎ থেকে মনে করেন আমার ছেলে সম্পূর্ণটা ভিন্ন। কারণ এই পর্যন্ত আমার ছেলে আমি দেখছি যে বড় হয়েছি, রাস্তাঘাটে মনে কোনো লোকের লোকে বেয়াদবি করে না, কোনো লোকের ঝগড়া করে না, বা আমার সাথে বা আমাদের ফ্যামিলির ভিতর আমরা খুব মিল। আমরা বিষয়টা যেটা দাঁড়ালো, আমি অনেক শহীদ পরিবারের সঙ্গে বা তাদের সঙ্গে কথা বলেছি, অনেক শহীদদের সম্পর্কে যেটা জেনেছি, মানে এরা প্রত্যেকেই না যার যার জায়গা থেকে মেধাবী। আবু সাইদ থেকে শুরু করেন আপনি দেখবেন যে প্রত্যেকেই যে যার জায়গা থেকে মেধাবী। বিষয়টা এরকম নয় যেভাবে হাসিনার দোসর বাহিনী এখনো পর্যন্ত বলবার বা প্রমাণ করবার চেষ্টা করে যে এরা আসলে এদের মগজ ধোলাই করা হয়েছে, তারপরে এরা একেবারেই নিম্ন শ্রেণীর, তারপরে ড্রাগড বলতেও তারা মানে তাদের মুখে বাঁধে নাই। তো কিন্তু আলটিমেটলি বিষয়টা তো এরকম না। এই যে একজন বাবা, আপনি বলছেন যে আপনার সন্তান, 2টো সন্তানই সবচেয়ে ভালো সন্তান এবং তারা মেধাবীও, এবং তাদের যে গল্পগুলো আমরা শুনছি বা আমাদের দর্শকরা যারা শুনছেন তারাও সেটাই পাচ্ছেন। একদম যদি আজকের দিনটায় চলে আসি, এখন হচ্ছে আমরা যখন রেকর্ডটা করছি এটা 2026 সালের জুলাই মাস চলছে,
এবং এই জুলাই আসলেই তো খুবই স্বাভাবিক সবচেয়ে বেশি কষ্টটা আপনাদের, আপনি তো বাবা হিসাবে যখনই আপনি অফ এয়ারে আমাকে বলছিলেন সারাদিন যেখানেই যাদেরকে নিয়ে যত জায়গায় আড্ডা দেই, কাজে থাকি, কথা বলি, কিন্তু দিন শেষে যখন ঘরটায় ফিরি তখন হয়ে যাই আমি নাফিসের বাবা, সন্তানহারা বাবা। কিন্তু তার চেয়ে বড় কথা যখন জুলাই আসে, যখন ওই 4 আগস্ট আসবে, যখন ওই দিনটা আসবে, এই দিনগুলোতে তো আরও বেশি সন্তানের জন্য আকুপাকু করে, ভেতরটা মন খারাপ হয়। আপনি বলছিলেন যে আপনি তো তাও একটু স্বাভাবিকভাবে চলাফেরা করছেন, বাকি ফ্যামিলির সদস্য যেন সবাই ভালো থাকে। ওর মায়ের অবস্থা ভালো না, আপনি বলেছেন যে তিনি পাগল প্রায়। এখন যখন এই যে জুলাই এসেছে, এই যে 2টা বছর, যেই প্রত্যাশা ছিল ওদের, যেই আশাটা ছিল, আমাদের এই দেশটা কি 2টো বছর পরে এখন এই অবস্থানে আছে, বা আমরা কি সামনের দিকে যেতে পারবো? ওদের প্রত্যাশাকে আমরা পূরণ করতে পারবো? সম্ভব? ধন্যবাদ। আজকে দেখেন, আমরা তো যখন সারা বাংলাদেশ নিয়ে মনে করেন কাজ করি, আমাদের জুলাই 24 শহীদ সোসাইটি নিয়ে যখন আমরা কাজ করি, তখন এই যে মেধাবী ছাত্রগুলি প্রত্যেকটা ছেলে একটা থেকে একটা মেধাবী। আমি বলি যে খালি আমার ছেলে না, আমার ছেলে শহীদ গোলাম নাফিজ না, দেখি যেমন আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে ইয়ামিনী থেকে শুরু করে প্রত্যেকটা ছেলে এত মেধাবী, এত বুদ্ধিমান, এত মনে করো দেখতে সুন্দর, একদিন তাদেরকে প্রত্যেকটা একজনের থেকে একজন মানে এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা বলে। আল্লাহর অশেষ রহমত, আমি দেখি আল্লাহর অশেষ রহমত। কিন্তু আমি মনে থেকে যখন আমি নামাজ পড়ি, মনে করেন যখন আল্লাহর দরবারে এশার নামাজ আমার ছেলের রুমে আমি বেশিরভাগ পড়ি, তখন আমার ওয়াইফে আবার অনেক সময় একটা কথা বলে যে দেখো এখানে ছেলে রুমের মধ্যে অনেক ছবি আছে, আমাদের নবীদের কোনো ছবি নাই, কিন্তু তুমি এখানে নামাজ পড়ো। তখন আমি দরজার সামনের দিকে একটু মিস কইরা পড়ি যাতে ছবিগুলি না হয়। আমি বলি দেখো আসলে এখানে মনে করেন যখন রাত্রেবেলা আমি নামাজ পড়ি, মনে করছে যে আমার ছেলে কিন্তু খাট ছিল না, আমার ছেলে একটা বিছনার মধ্যে মনে করেন সোফা থাকতো, সোফার সাথে একটা নিচে একটা ফ্লোরিং করতো, বিছনার মধ্যে শুইতো। তাই মনে করেন আমার ছেলে এখনও এই রুমে আছে। আমার মনে হয় না যে আমার ছেলে দুনিয়া থেকে চলে গেছে, এরকম হয় না। প্রত্যেকের জায়গা থেকে মনে করেন যারা আজকে দেখেন জুলাই আগস্ট আসে, সবাই কিন্তু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এবং মানসিকভাবে যে চিন্তা করে তারা কিন্তু আসলে পাগল প্রায়। আমি তো সারা বাংলাদেশ নিয়ে যখন কাজ করি, তাদের যখন মনে করেন আমরা কিছুদিন আগে আমাদের জনাব তারেক রহমান স্যার আমাদের একটা প্রোগ্রাম করছে, মাননীয় প্রধানমন্ত্রী, সে শুনছে, সে শুনে সব কিছু আমাদের মনের কথাগুলি সে শুনছে। শোনার পরে সে ঠিক থাকতে পারে না, সে বলছে যে বিচার যদি না হয় আগামী দিনগুলো মানুষের যে বিচারের প্রতি যে মানুষের একটা বিশ্বাস, আস্থা, এগুলো উঠে যাবে। আমি চেষ্টা করব, এবং তাৎক্ষণিক আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান স্যারকে সে মনে করে নির্দেশনা দিয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে করে তাৎক্ষণিক সালাউদ্দিন স্যারকে নির্দেশনা দিয়েছে, যে বলছে যে বিচারের জন্য কী অবস্থা, আপনার বিচারের জন্য একটি পদক্ষেপ নেন। তারা এখন মোটামুটি একটা লেভেল প্ল্যানে আছে। আজকে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে বিচার করছে, যারা দূরে বিদেশে পলাতক তাদেরকে ফাঁসি দিচ্ছে, আর যারা দেশে গুলি করছে সরাসরি, যেমন আনাসেরটা দেখেন সরাসরি গুলি করতে তাকে 3 বছরে কারাদণ্ড দিয়েছে। আর কোর্টের আইনের নিয়ম হচ্ছে, জেলখানার নিয়ম হচ্ছে 9 মাসে বছর, তো 3 নং 27 মাস হয় 3 বছরে। তো এইটা কিন্তু বিচারের একটা কোনো প্রক্রিয়ার ভিতরে পড়ে না। আজকে দেখেন তারা যদি এই যে বিভিন্ন রাজনৈতিক দল, তারা যদি সত্যিকারই দেশপ্রেমিক হইতো এবং শহীদ এবং আহতদেরকে ধারণ করত, লালন করত, তারা কিন্তু অনেক দূরে রাজনৈতিক দলগুলো এগিয়ে যেত। আমরা বারবার কিন্তু এই কথাটি বলি যে আজকে আপনারা যেভাবে এই যে জুলাই আগস্টে 2026 সালে যেভাবে আপনারা ধারণ করেন, অনেক মনে করেন, যখন আমরা রাস্তায় বিচারের জন্য শহীদ পরিবার, আহত পরিবার, রোজার সময় আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করি বিচারের জন্য, আসামি ছেড়ে যেছে, আসামিগুলি যে আসামি সরাসরি আনাসের গুলি করতেছে সে তাকে মনে করেন 3 বছরের কারাদণ্ড দিছে। এটা তো আসলে আমি তাদের কাছে তাদের কাছে আমরা কিন্তু প্রত্যাশা করি নাই।
আজকে দেখেন মনে করেন আগের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা যা বারবার এই কথাটা বলছি, এরপরে বিভিন্ন যারা নতুন ছাত্র সমন্বয়ক তাদের কাছে আমরা বারবার এই কথাটাই বলছি, দেখেন আপনার দল করেন কোনো অসুবিধা নেই, বাংলাদেশে আপনাদের অধিকার আছে, আপনারা প্রধান সমন্বয়ক, আপনাদের ডাকি কিন্তু আমাদের ছেলেরা মনে করেন রাজপথে নামছে, আপনারা যদি এইগুলি করেন, আজকে শহীদ পরিবারের কোনো তারা খোঁজখবর রাখে নাই, তারা শহীদ পরিবারের কথা মনেও রাখে নাই, তারা মনে করেন যে 10টা ফোন দিলে একটা ফোন রিসিভ করে নাই, আজকে ফোন দিয়েছে আমরা দেখা গেছে 3 দিন পরে ফোন রিসিভ করছি। আমি প্রত্যেকেই কিন্তু এই কথাটা আমি বলছি। এবং যদি শহীদ পরিবার এবং সত্যিকারে আহত পরিবার দেখেন, আজকে স্বাস্থ্য কার্ড নিয়ে মনে করো অনেক আহত, দেখেন অনেক আহত, কিন্তু তারা যদি সঠিক চিকিৎসা করতো এবং এই কার্ডটা যদি তাদের মূল্যায়ন করতো এবং এই কার্ডটা দেখাইলে প্রতিটা হসপিটালে মেয়েদের সরকারি হোক মালিকানা হসপিটালে হোক, এই কার্ডটা দেখাইলে তাদের মনে করেন কিছু জায়গাতে মনে করেন যে পরীক্ষা নিরীক্ষা এগুলি সুবিধা পেত, 50% লেস করে দিত এবং তারা খোঁজখবর নিত, তাহলে কিন্তু অনেক আহতরে কিন্তু অনেক ইমপ্রুভ হইতো। দুটো জিনিস আমি একটু আপনার এই জায়গাতেই আসি এবং আমরা আজকে আপনার সাথে আরও অনেক গল্প হবে। একজন শহীদের পিতার সাথে আসলে আমাদের মানে আপনাকে সামনে বসিয়ে রাখলেও আমাদের ভালো লাগবে যে আমরা হয়তো আপনার মাধ্যমে আমরা শহীদ নাফিসকে দেখছি। এই যে আক্ষেপের কথাগুলো বললেন না, এই আক্ষেপ নিয়ে তো এক ধরনের পলিটিক্স হয়, ওই দল বলবার চেষ্টা করে এই দেখছো এখন তোমাদের মনে এত দুঃখ কেন, এটা একটা ইস্যু। আর মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট, এখন হচ্ছে নির্বাচিত গভর্নমেন্ট, আর সামনে বসে আছেন একজন শহীদ নাফিসের পিতা। আমি প্রথম জায়গায় যদি আসি, আক্ষেপ, অনুযোগ, অভিযোগ, অভিমান অবশ্যই থাকবে, কারণ আমার সন্তান রাজপথে রক্ত দিয়েছে এবং সে শহীদ হয়েছে। আপনাদের প্রত্যাশা অনেক বেশি, কারণ তারা সিস্টেমটাকে ভাঙতে চেয়েছিল, তারা আসলে পদায়নকে চেঞ্জ করতে চায় নাই, তারা চেয়েছিল সিস্টেমটা নতুন করে বাংলাদেশ নতুন একটা সিস্টেমে চলুক। কারণ আপনি যখন একটা সিস্টেম চালু করে দিবেন তখন স্বাভাবিকভাবে ওই সিস্টেমে সবাই হাঁটতে বাধ্য। আপনি আসলে মানুষ পরিবর্তন করে কখনো সেটা করতে পারবেন না। ওটা আন্দোলনটা কিন্তু জুলাইটা সেটাই ছিল। তারপরে একটু জানতে চাও, আমি সকল শহীদ পরিবারের সন্তানদের যারা অভিভাবক তাদের কাছেই জানতে চাই যে ওরা যেভাবে বলতে চায় যে তাহলে দেখছো তোমাদের মনে এখন কত দুঃখ, আপনার মনে তো আসলে ওই দুঃখ নিশ্চয়ই নাই যে তাহলে আগেই ভালো ছিলাম, তাহলে না গেলেই ভালো হতো, আমার সন্তান কেন বললো। বরং আমার যেটা মনে হয় যে আপনার মনে এই দুঃখটা বা এই কষ্টটা যে আমার সন্তান যেই সিস্টেম ভাঙবার জন্য আমার সন্তানেরা রক্ত দিয়েছিল, সেই সিস্টেমটাকে আসলে ওইভাবে আমরা এখনো পাচ্ছি না, এই তো বিষয়। আসলে আমরা এখন পর্যন্ত দীর্ঘ 1.5 বছর আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা অনেকে পিছিয়ে গেছি বিচারের ক্ষেত্রে, কিন্তু যখন জনপ্রতিনিধি সরকার জনাব প্রাইম মিনিস্টার তারেক রহমান স্যার আসছে, তাদের একটাই আমাদের দাবি আহত এবং শহীদ পরিবারে যে প্রত্যেকটা হত্যার বিচার যেন সম্পূর্ণভাবে দ্রুত ভিতরে সমাধান করা হয় এবং সে সমস্ত তদন্ত সাপেক্ষে এবং যারা প্রকৃত অপরাধী দোষী তাদেরকে যেন মানে বিভিন্নভাবে আইনের যে কাঠামো আছে, যে নিয়ম আছে, সেই নিয়ম মাফিক দেন তাদের বিচার সঠিক বিচার করা হয় এবং যারা অপরাধী না, নিরপরাধীদের কোনো লোক যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা পরিষ্কার বার্তা, আমাদের শহীদ পরিবার আহত পরিবারের পরিষ্কার বার্তা আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে আমরা বারবার এই কথা বলছি। স্যারে কিন্তু পজিটিভ আছে এবং আমরা বিভিন্ন রাজনীতি দল যাই কিছু বলুক, আমরা তো দীর্ঘ 1.5 বছর 2 বছর মনে করেন দেখছি বিচারের জন্য কিছু হয় নাই। দেখেন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমাদের প্রধান চিফ প্রসিকিউটর আমিনুল্লাহ স্যার কিন্তু এখন যে কিছুদিন একটা বিচারের রায় দিয়েছে যে সর্বোচ্চ 30 বছর জায়গার মধ্যে 10 বছর একটা মামলা, কিন্তু তাদেরকে ফাঁসি। আমার ছেলেরও কিন্তু বিচারে মানে চার্জশিট জমা হয়েছে, একটা অ্যারেস্ট আছে। তো আমি স্যারকে, আমরা যখন এই জুলাই 24 শহীদপুর সোসাইটির পক্ষ থেকে আমরা প্রতিনিধি যাই, আমরা স্যারকে বলি যে কোনো আসামি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে আসামিগুলি আপনারা অ্যারেস্ট করছেন, এই আসামিগুলি কোনো প্রকার যেন আপনাদের মনে করো কোনো জামিন না পায়। যদি আপনাদের বিচার পেতে গিয়ে, সন্তানের হত্যার বিচার পেতে গিয়ে, শহীদের বিচার পেতে গিয়ে যদি এখানেও যদি টাইম ল্যাপস হয়, মানে যদি এটাকেও একটু লম্বা করা হয়, সময় নেওয়া হয়, তখন কি আপনারা সেটার প্রতিবাদ নিয়মিত জানাবেন বা আপনারা চাইবেন? তো অবশ্যই, কারণ
আমরা কোনো রাজনীতি দল দলের না, দলের না। আমরা চাচ্ছি আসলে কোনো দলের ভুক্ত না। আমরা চাচ্ছি যে জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার, যদি আমরা তার মনে সুখ দুঃখের কথা আমরা সব কিছু তার কাছে খুলে বলছি, শুনছি, এই যে 4 আগস্টের শেষে শুনছি, সে আশ্বস্ত করছি তাৎক্ষণিক, এবং বিচার বিভাগকে মনে করে যে 2টা মন্ত্রী ছিল, আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তাদেরকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছে। এখন বিচারের ক্ষেত্রে অনেক পজিটিভ আগের তুলনা, যে এখনো যে আমাদের চিফ প্রসিকিউটর আছে আমিনুল হাসান, সেও পজিটিভ। আমি দেখছি যে মানুষের বাংলাদেশটা আসলে এখন দাঁড়িয়ে আছে কিন্তু সুন্দর একটা জায়গা, সুন্দর একটা জায়গা, যে এই যে বিচার করতে হবে, এটা যেমন ট্রেজারি বেঞ্চ মানে ক্ষমতাসীন তারাও যেমন চায়, স্বয়ং মাননীয় প্রাইম মিনিস্টার নিজে চাচ্ছেন বিচার হোক, বিচার হতে হবে। একইভাবে আবার যারা অপোজিশনে আছে তারাও কিন্তু চাচ্ছে, সবাই সব রাজনীতি। এখন দেখছি যে সব রাজনীতি, কিছুদিন আমি দেখছি যে এই যে আজকে দেখেন এই বিএনপি যখন ক্ষমতা আসছে, তারা যেমন অ্যাক্টিভ, এখন বিরোধী দল অ্যাক্টিভ, এনসিপিও অ্যাক্টিভ। এখন দেখলাম যে সব দল এই সমন্বয়ে এই ইস্যুতে, এই যে যেমন জুলাইয়ের শুরুতে সব দল সব দল একটু উল্টাপাল্টা লেখা শুরু করেছে, এই জায়গায় আবার আমরা সবাই হয়ে গেলাম। এটাই হচ্ছে দর্শক জুলাইয়ের শক্তি। এই যে শহীদ পরিবার, এই যে শহীদ নাফিসের বাবা আমার সামনে বসে আছেন, এতক্ষণ গল্প করলেন, আমরা একদম শেষটায় চলে এসেছি। জুলাইয়ের বড় শক্তি কোথায় জানেন? মাঝে মধ্যে মনে হবে আমরা যেন বিচ্ছিন্ন হয়ে গেলাম, মাঝে মধ্যে মনে হবে যেন আমরা যেন একে অপরের সাথে নাই, কিন্তু বিশ্বাস করেন, এবং আমি তাদেরকে বলবো যে মাঝে মধ্যে যারা জুলাইকে ধারণ করতে কষ্ট হয়, জুলাই শুনলে যাদের গাত্রদাহ শুরু হয়, শহীদ পরিবারের শহীদের গল্প বা আমাদের এই প্রোগ্রাম দেখলেও যারা সহ্য করতে পারবেন না, রাতের ঘুম হারাম হয়ে যাবে, এবং ঘুম হারাম করে মাঝে মধ্যে ফেসবুকে 2-4টা উল্টাপাল্টা স্ট্যাটাস দিলে হবে কি জানেন? দিলে আবার আমরা যে এক আছি এই অর্থে যে কোনো ছাড় নাই, সেটা কিন্তু আমরা আবার প্রমাণ করে দিব। তো আমাদেরকে মাঝে মধ্যে প্রমাণ করবার জন্য উল্টাপাল্টা কথা দরকার আছে, তাহলে আমরা যে এক আছি সেটা, অর্থাৎ আমি দেখেছি যে এই জুলাইয়ের জায়গা থেকে কেউ আসলে বিচ্ছিন্ন না। এবং আমি দেখছি যে সব দল যদি এক থাকে, তাইলে ফেসিবাদ সরকার কখনো বাংলাদেশে আবার মাথা যারা দিয়ে মনে করে উঠবে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। করি একটা বিষয় চিন্তা করে, এরকম যেমন আমি আমার আপনজনদের মধ্যে সবচেয়ে কাছের যে দুজন, আমার বাবা এবং মাকে হারিয়েছি। আল্লাহর রহমতে আমার 2জন সন্তান আছে। আমি তো চিন্তাই করতে পারি না আপনি ঠিক যেই জায়গাটায় আছেন, একটা আবছা আলো একটা ঘরের মধ্যে আপনি জায়নামাজে বসে আছেন, যেটা আমি আমার বাবাকেও মাঝে মধ্যে কল্পনা করি, এবং আমার কাছে সবসময় মনে হয় যে বাবা হেঁটে আসবেন, আমার সামনে বসবেন, কথা হবে আমার সাথে। এরকম আবছা আলোতে রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছেন, ছেলের জন্য দোয়া করছেন। হঠাৎ করে পাশে যদি দেখেন জায়নামাজে বসে আছে আপনার ছেলে নাফিস, একটু কল্পনা করেন যে সত্যি সত্যি আপনি তাকে স্পর্শ করতে পারছেন। আপনার কথা আসলে মাঝে মধ্যে এরকম হয়। আমি যখন আমার ছেলে 4 আগস্টে শহীদ হই, যখন আমি 5 আগস্টে মনে করে দাফন করি, এরপরে থেকে তো আমি 15 দিন আমি জানি মানুষ, আমার কাছে এটা মনে হচ্ছে না। আমি আমার ওয়াইফের চিনি না, আমি তখন কাউকে চিনি না, আমি তখন আরেকটা জগতে চলে গেছি। খালি আমি না, যাদের ছেলে ভাই বোন তো একটু মায়া থাকে, একটু স্বাভাবিক কম, যাদের ছেলে হারাইছে মা বাবা, এই জায়গাতে মনে কর সবাই কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল, সে পরিস্থিতিটা যখন আপনি নিজের না হয়, পরেরটা কিন্তু অনুভব করা যায় না। এখনও কিন্তু আমরা শহীদ পরে সারা বাংলাদেশ নিয়ে যেহেতু কাজ করি না, তখন যেহেতু এত সমস্যার কথা হয় না, যে বেশিরভাগ এখন কষ্ট লাগে জন্মদিন আসলে। যে আমার ছেলের মনে করেন কিছুদিন আগে জন্মদিন ছিল, আমরা কিন্তু এই যে কালকের কথা আজকে কিন্তু ভুলে যাই, পরশু দিনের কথা ভুলে যাই। যদি দেখেন আমরা বাজারের, যদি আমার ওয়াইফে বলে যদি 3টা বাজারের কথা বলে মোবাইলে, আমরা কিন্তু 2টা নিয়ে আসি, একটা মনে থাকে না। আগে মনে করেন আমার ছেলে যে ছেলে মনে করেন যে সমস্ত এই জুলাই আগস্টে যে ছেলেগুলি মনে করে গেছে, এগুলি রত্ন, বাংলাদেশে একটা অ্যাসেট ছিল। আমি
এই যে বিভিন্ন রাজনীতি দল আজকে জুলাই আগস্টে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করে, আপনাদের মতন এই যে মিডিয়া কর্মী প্রোগ্রাম করে, বিভিন্ন তো রাজনীতি দল যখন আলোচনা করে কথা বলে, আমি অনেক জায়গাতে দাওয়াত পাইনি। আমি কিন্তু সারা বাংলাদেশের জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির চেয়ারম্যান হিসাবে এবং আমার ছেলে শহীদ গোলাম নাফিজের বাবা হিসাবে আমি সব জায়গাতে দাওয়াত পাওয়ার কথা, অবশ্যই দাওয়াত পাওয়ার কথা, কিন্তু অনেক জায়গাতে আমি আসলে আয়োজনটা করেছি কার জন্য? হ্যাঁ, আমি অনেক জায়গাতে দাওয়াত পাই না, কিন্তু তারপরে যদি শুনি এই জায়গাতে জুলাইয়ের আলোচনা হচ্ছে, আমি চুপে গিয়ে এক সাইডে গিয়ে আমি বসি, বসে মনে করে আমি শুনি, আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু আপনি ওই ছেলেকে অনুভব করেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে একটা আবছা আলো অন্ধকারে আপনি নামাজ পড়ছেন, আমার ছেলেকে মনে করেন আমি ছেলেটা পাশে বসে আছে, আমার ছেলেকে আমি অনুভব করি। আরেক দিন মনে করেন যে 5ই আগস্টে প্রায় সময় আমি স্বপ্নে মনে করেন আমার ছেলেকে দেখতাম, স্বপ্নে দেখতাম প্রায় মনে করি এরকম। তো 2-3 মাস আমি ঘুমাইতে পারি না। একদিন সর্বশেষ স্বপ্নে দেখলাম মনে করেন আমাকে নিয়ে খুব রাগ করছে। আমি বলছি, আব্বু তুমি এত রাগ করছো কে? কোন আব্বু তুমি টাইমে আমাকে মিস করছো, তোমার 2 মিনিট দেরি হয়ে গেছে। অনেক সময় 1-2 মিনিট স্কুল থেকে, স্বপ্নে অনেক সময় স্কুলের মধ্যে 1-2 মিনিট যদি দেরি হয়ে থাকে বাইরেতে, আমি ওই জায়গাতে দাঁড়াই না থাকি, আগে রাগ করতো। তা আমি তো বাবার, তুমি একদম বড় হয়েছো, তুমি কেন রাগ করো? আব্বু তো এইখানে আসি, অত 2 মিনিট মানুষের চোখে তো দেখা গেছে আমি এই ফেলে, আমি তো ঠিলটা ঢুকতে পারি নাই, তুমি তো আমি জানি তুমি আমার একটু সাইডে দাঁড়ায় খুঁজবা। তখন দেখি মনে করেন আমার ছেলে একদিন এক জায়গাতে মনে কর যাচ্ছে, 2 সাইডে তো মনে করো অনেক সুন্দর জায়গা। তখন আমি কোথায় যাচ্ছ? আব্বু সামনে আমাদের একটা প্রোগ্রাম আছে। হ্যাঁ, সব প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আমরা যাইতে হবে। সেখানে গিয়ে দিয়ে এরকম একটা খুব সুন্দর রুম মানে একটা প্রোগ্রাম করব। হ্যাঁ, প্রোগ্রাম করবো, ওইদিকে হাইটা যাইতে আছে প্রোগ্রাম করে। আমি বললাম কি, আব্বু তুমি তো মনে কিছু খাও নাই, তা আমি পকেটেতে টাকা বের করে দিব যে তুমি কিছু খাও, এখানে কিছু দোকান টোকান আছে, কিছু খাও, পানি খাও। স্বপ্নে আমি বলতেছি কিছু খাও, আব্বু কিছু খাবো না, আমাদের এখানে খাবার রেডি আছে। এরপর আমি স্বপ্নে আমি মনে করেন স্বপ্নে সজাগ হয়ে গেছি। এখনো এইগুলি মনে হইলে খালি আমার বললে না, আমি খালি এককভাবে আমি শহীদের বাবা হিসাবে, শহীদ গোলাম নাফিজের বাবা হিসাবে না, আমার মতন যারা বাবা মা আছে, আমি দিয়ে আমার দিকে অনুভব করি সমস্ত মা বাবার কাছে কষ্ট লাগে। আচ্ছা, শেখ হাসিনার জন্য মানুষ দোয়া করে না, কিন্তু ছোটো ছোটো বাচ্চাদেরকে সে ওপেন অর্ডার দিয়েছে গুলি করে মারা ফেলো। কিন্তু তার মানসিকভাবে সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত হবে। তাকে যদি বিচারের আওতায় এনে যদি বিচার করা হয়, তাহলে স্বাধীন বাংলাদেশে মানুষ বুঝতে পারবে যে আমরা ইনশাআল্লাহ এটা প্রত্যাশা করি যে অন্যায় করে কেউ যেন পার না পায়, আর কেউ যেন বাঁচতে না পারে। আমাদের দাবি, এবং আমরা এটাই চাই যে তাদের দৃশ্যমান বিচার হোক। আমরা বিচারটা দেখতে চাই। দর্শক, আজকে শহীদ নাফিসের গর্বিত পিতা জনাব গোলাম রহমানের সঙ্গে এতক্ষণ কথা বললাম। একজন শহীদ পরিবারের বা একজন শহীদের পিতার কথা আসলে শেষ হবে না। তার সন্তান নিয়ে তো তেমন কিছুই উনি আসলে বলেন নাই বা বলতে পারছিলেন না, বরং প্রত্যাশার কথাগুলো বলছিলেন। কিভাবে সামনের দিকে আমরা এগিয়ে যাব, কিভাবে এই দেশ সোনার বাংলাদেশ হবে, সেই প্রত্যাশার কথা কিন্তু একজন শহীদ নাফিসের বাবা বলছেন, তিনিও প্রত্যাশা করছেন। তো আমরা কি শুধুমাত্র প্রত্যাশাই করে যাব? আমরা কি দৃশ্যপটে দেখব না যে সেই বাংলাদেশটা কেমন? আমরা কি দৃশ্যপটে দেখব না যে সেই হত্যাকারীদের বিচার? নিশ্চয়ই আমরা দেখতে চাই। প্যানভিশন টেলিভিশন এই কারণেই লাল জুলাইয়ের গল্প প্রচার করছে, আর এই গল্পের মাধ্যমে জাগরুক রাখছে এই জুলাইয়ের চেতনাকে। চেতনাবাজি নয়, চেতনা ধারণ করতে হয়। চেতনাবাজি বা চেতনাবাজ আর চেতনা ধারণকারী, এই দুটোর মধ্যে বিরাট পার্থক্য বলে আমি মনে করি। একদম শেষটায় আছি। আমাদের প্যানভিশন টেলিভিশনের এই আয়োজনটা আপনার কেমন লাগলো, এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি আচ্ছা, আজকে আপনাদের যে প্যানভিশন যে টেলিভিশনে যে একটা লাল জুলাইয়ের গল্প সিজন 2, এই সমস্ত জিনিস যদি আপনারা ফুটিয়ে তুলছেন, আপনাদের যে 20 কোটি লোকের কাছে আমি প্রত্যাশা যে এই সমস্ত যারা এই ধরনের প্রোগ্রাম করে তাদেরকে সাপোর্ট করা, তাদের এই প্রোগ্রামগুলিকে মানুষ বেশি বেশি দেখে মানুষের কাছে প্রচার করা। আমার মনে হয়েছে আপনাদের যে একটা লাল জুলাইয়ের গল্প যেভাবে আপনারা মনে করেন শহীদ পরিবারকে মূল্যায়ন করেন, আমি আমার শহীদ পরিবারের পক্ষ থেকে, সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং স্যালিউট। এবং আমি আমার জনগণের উদ্দেশ্যে আমি একটা প্রত্যাশা করতে চাই
যে আপনারা সব বাংলাদেশের যত মিডিয়া, যত ধরনের টেলিভিশন আছে, এই জুলাই অন্তর্পক্ষে জুলাই আগস্টে বেশি বেশি করে এই যে লাল জুলাইয়ের গল্পের মতন আপনারা একটা প্রতিবেদন করে বিভিন্নভাবে যদি প্রচার করা হয়, তাহলে আমার মনে হয় যারা আপনাদের এই দেশের জন্য আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, বেশি বেশি মনে করবেন, দোয়া করবেন, এবং সবার জন্য যেন এইরকম একটা প্রোগ্রাম করে বিভিন্ন ধরনের চ্যানেলের মাধ্যমে যদি দেন, তাহলে আরও এই জুলাই আগস্টের যে দিনগুলি মানুষের মনে যেন ধারণ বহন করবে। এটি আমাদের প্রত্যাশা শহীদ পরিবারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। প্যানভিশন টেলিভিশনের এই আয়োজন আপনাদের ভালো লাগে আমরা জানি। আমাদেরকে নানানভাবে আপনারা সেই মন্তব্য করে জানিয়ে দিয়েছেন। এরই মধ্যে আশা করব শহীদ নাফিসকে বাঁচিয়ে রাখতে আজকের এই পর্বটাকেও আপনারা আপনাদের টাইমলাইনে, আপনাদের বিভিন্ন সামাজিক যে যোগাযোগ মাধ্যম আছে সেখানে শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন সবখানে। শহীদ পরিবারগুলো ভালো থাকুক, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।